মানে এমন কিছু আমার ঘরের মধ্যে চলছে যেটা খুব 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 খারাপ। একজন দৃষ্টিহীন বাচ্চা ডাক্তারের সঙ্গে আই কন্ট্যাক্ট করলো। এই জিনিসটা যখন ওরা শুনলো বা এক্সপিরিয়েন্স করলো, ঠিক তখন আরেকবার রিঙ্কি ওদের তিনজনের দিকে আই কন্ট্যাক্ট করলো এবং বলল, দেখলে? এবার আরেক দিনও ওর মা ওকে এরকম খাওয়াচ্ছে। এবার এই যে মাথায় হাত দিয়ে শিং খোঁজার ব্যাপারটা, এটা কিন্তু প্রায় করতো। ওর মা ওকে বোঝাতো যে না, এটা হয় না, বাট ও তো কনফিউজড। ওর মনে তো এখনও ওই প্রশ্নটা রয়েছে যে আর কারোর মাথায় শিং নেই, কিন্তু আমি একমাত্র যাকে দেখতে পাই তার মাথায় শিং কেন আছে। এবার এই জিনিসটা হতোই, এই জিনিসটা চলছে। আর তারপরে একদিন যেই জিনিসটা বলছিলাম, বলতে বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে ওর মা ওকে বসিয়ে খাওয়াচ্ছে, সন্ধেবেলায় কিছু একটা খাওয়াচ্ছিল। খাওয়াতে খাওয়াতে তো ও যেরকম আগে ওরকম পয়েন্ট আউট করতো, ওই যে ও দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো কাছে এগিয়ে এসছে, তখন ও নাকি বলছে ও ঘরের ভেতরে এলো কি করে, ওই দেখো ও ঘরে ঢুকে গেছে। এবার এটা যখন ও বলেছে, ওর মায়ের না একটু ভয় লেগেছে। মানে এতদিন অবধি যাকে ও দেখতে পাচ্ছিল তাকে ঘরের বাইরে দেখতে পাচ্ছিল, ঘরের বাইরেই সেই জিনিসটা হয়তো কিছুটা করে এগিয়ে এগিয়ে আসছে। এবার সেই জিনিসটা সম্ভবত ঘরে ঢুকে এসেছে, যেটা ওর খুব কনসার্নিং লেগেছে। উনি কী করলেন, উনি চারপাশে একবার দেখলেন, তাকে উনি দেখলেন। ওনার মনে তো ভয়টা লাগছে, উনি হয়তো কিছু দেখতে পারছেন না, অ্যাজ ইফ কিছু ফিল করতে পারছেন না, স্টিল ওনার ভয় করছে, কারণ ওর মেয়ে খুব অদ্ভুত বিহেভ করছে। এই জিনিসটা চলার পর আরেকটা যেটা চেঞ্জ এলো ওনাদের জীবনে, ওনাদের প্রত্যেকেরই জীবনে, মানে আমি গ্র্যাজুয়ালি বলছি, এক এক করে বলছি। এই যে নিখিল বাবু, উনি না খুব ভালো মানুষ ছিলেন, খুব সহজ সরল একজন মানুষ, একজন লাভিং ফাদার, একজন লাভিং হাজব্যান্ড, পুরো ফ্যামিলি ম্যান। মানে খুব শান্তশিষ্ট মানুষ, কখনো গলা উঁচু করে কথা বলতেন না, ওনার স্ত্রীকে ভালোবাসতেন, সম্মান করতেন, সব থেকে বড় কথা। আর দ্বিতীয়ত ওনার মেয়ে ছিল ওনার প্রাণ, মানে একদম প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি তার মেয়েকে। মানে মেয়ের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, তাকে সময় দেওয়া, তার সঙ্গে ভালো করে কথা বলা, মানে কখনো গলা উঁচু করে উনি কথা বলেননি, কখনো বকাঝকাও করেননি। রিঙ্কির মা যদি কখনো বকতেন, উনি সেভ করতেন সব সময়, যে ঠিক আছে তুমি ওকে বকো না, যদি টানমোলা হতো, মানে উনি আদর করতেন, মানে উনি খুব লাভিং একজন ফাদার। কিন্তু ওনার মধ্যে চেঞ্জেস আসা শুরু হলো, উনি না খুব আস্তে আস্তে ভায়োলেন্ট হওয়া শুরু করলেন। বাবা উইদাউট এনি রিজন। ওনাদের ফ্যামিলিতে সেরকম কোনো যে ঝগড়াঝাটি চলছে বা কিছু প্রবলেমস চলছে সেরকম কিন্তু কিছু হচ্ছে না, বাট উনি আস্তে আস্তে খুব ভায়োলেন্ট হলেন এবং উনি সবসময় বিরক্ত থাকতেন, খুব ইরিটেটেড থাকতেন, মানে সবসময় কপালটাকে কুঁচকে রয়েছেন। হ্যাঁ, কোনো একটা সামান্য বিষয়ে রেগে যাচ্ছে, হ্যাঁ হঠাৎ করে ঝগড়া করতে শুরু করে দিচ্ছে ওনার ওয়াইফের সঙ্গে। এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কীরকম হলো, উনি ওনার স্ত্রীর গায়ে হাত তোলা শুরু করেন। মানে ঝগড়াটা হয়তো খুব সামান্য বিষয় নিয়ে একটা কোনো কথা উঠলো, সেটা থেকে কথা কাটাকাটিতে চলে গেল, কথা কাটাকাটি থেকে চলে গেল একটা বড়সড় ঝগড়ার পর উনি ওনার স্ত্রীর গায়ে হাত তুললেন। প্রথম যখন এই ব্যাপারটা ঘটলো, তো অবভিয়াসলি প্রিয়াঙ্কা দেবী খুব মুষড়ে পড়েছিলেন যে এরকম একটা ব্যবহার উনি ওনার স্বামীর কাছ থেকে কখনোই আশা করেন না। বাট এর জিনিসটা হয়েছে, তো একটা বাড়িতে অশান্তি হলে পর যেরকম হয় যে কান্নাকাটি হলো, মানে দুজনের সঙ্গে কথা বলছে না, এটা না আস্তে আস্তে বাড়ছে। এটা শুরু হলো না স্ত্রীর দিক থেকে, মানে স্ত্রীর গায়ে হাত তোলা, তার সঙ্গে ঝগড়া করা। এবার শুরু হলো নিজের মেয়ের দিকে, মেয়েকে সহ্য করতে পারছে না। অফিস থেকে বাড়িতে আসার পর ওনার প্রধান কাজ ছিল এবং প্রথম কাজ ছিল মেয়েকে পাশে নিয়ে বসা, তার সঙ্গে অনেকটা সময় গল্প করা, তার সঙ্গে খেলা, তাকে সময় দেওয়া, মোট কথা মানে সুন্দর একটা টাইম স্পেন্ড করবে বাবা মেয়ে মিলে। এটা ওনার ছিল আর কি, বাড়ি ফিরে আমি এটাই করব, রুটিন। মানে এটা এমন মনে হতো যে উনি বাড়িতে ফেরেনি ওনার মেয়ের জন্য, যেটা হয়, স্বাভাবিক হওয়া উচিত। বাট জিনিসটা হওয়া শুরু করলো কি, উনি বাড়িতে ফিরে যখনই রিঙ্কি বাবা করে ওনার কাছে আসতো, কোলে বসার জন্য জেদ করতো, কোলে বসতে চাইতো বা কিছু গল্প করতে চাইতো, কিছু একটা শেয়ার করার চেষ্টা করতো, উনি খুব বিরক্ত হয়ে রিঙ্কিকে সরিয়ে দিত। এবার বাচ্চারা তো অত বোঝে না, অনেক সময় ন্যাগিং করে যে বাবা শোনো না, আমার সঙ্গে খেলো না, এরকমভাবে বারবার বলতে থাকে। যখনই রিঙ্কি এই জিনিসটা করতো, উনি গায়ে হাত তোলা শুরু করলেন রিঙ্কির বাচ্চাটাকে। এবং একটা দেখবি, যখন বাবা বা মা
বাচ্চার গায়ে হাত তোলে বা বাচ্চাকে মারে, পিটুনি দেয় যেটাকে কথা বলা হয়, সেটা না খুব মাইল্ড থাকে। কানটা মুলে দিল, ঠাস করে অল্প করে একটু চাটি মারলো, এরকম ব্যাপারটা থাকে। ব্রুটালি মারে না, না একদমই না। আর এরকম একজন চ্যালেঞ্জড মেয়ে যে কিনা বলতে গেলে সে খুব দুঃখিনী, না দেখতে পায় না অবভিয়াসলি, হ্যাঁ, খুব ইনোসেন্ট একটা মেয়ে। রিঙ্কি একজন বাচ্চা হিসেবে খুব ইনোসেন্ট একটা বাচ্চা। তো তার গায়ে যখন হাত তুলতো ওর বাবা খুব ব্রুটালি, কি বলছিস? হ্যাঁ, তো অবভিয়াসলি ওর মা ব্যাপারটাতে খুব কনসার্ন হয়ে গেল যে এইভাবে কেন মেয়ের গায়ে তুমি হাত তুলছো। ও যদি কোনো অন্যায় করে থাকে তুমি বকা দাও, ঠিক আছে, যদি মারতেও হয়, যদি প্রয়োজন পড়ে একান্তই, তাহলে তুমি নর্মাল চড়চাপাটি দাও বা এরম কিছু একটা করো, বাট এইভাবে কেন মারছো একটা ছোট্ট বাচ্চাকে। উনি না সরি ফিল করতেন না যে হ্যাঁ ঠিক আছে ভুল করে আমি মেরে দিয়েছি, মানে এমন উনি ভাব করতেন যে এইটা অবশ্যই করা উচিত ছিল এবং দরকার পড়লে আরেকবার করবো, মানে ডিজার্ভ করে এরকম বাচ্চাটা। তখন ওর মা কী করলো, প্রিয়াঙ্কা দেবী, উনি আর কি রিঙ্কিকে বলে দিল যে বাবা যখন কাজ থেকে বাড়িতে ফিরবে তুমি বাবার কাছে যাবে না। এটা একটা বাচ্চার জন্য খুব খারাপ একটা বিষয় যে আমি কেন বাবার কাছে যেতে পারবো। এবার বাচ্চাটার মনেও একটা ভয় শুরু হলো যে বাবা যদি মারে, ও না নিজের মধ্যে একটুখানি কুকড়ে গেল যে বাবার কাছে ও যেত না, বাবা আসলে একটু ভয়ে ভয়ে থাকতো, কারণ বাবাকে ওর প্রত্যেক সময় দেখে এসছে খুব ভালো মানুষ, কাজ থেকে ফিরে আমাদের সময় দেয়, কিন্তু এখন উনি একদম একা বসে থাকেন, কারোর সাথে কথা বলেন না, যদি বলতেও হয় খুব ভালো খারাপ বিহেভ করেন, মারধর করেন, ঝগড়াঝাটি করেন, অশান্তি করেন। তো একটা বাচ্চার পক্ষে সেটা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয়। তো ও বাবার থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখা শুরু করলো, এবং প্রিয়াঙ্কা দেবী নিজেও, উনিও খুব একটা কথাবার্তা বলতেন না। ওনার যতটুকু ডিউটি উনি পালন করে দিতেন, খাবারটুকু দিয়ে দিতেন, চাটুকু তৈরি করে দিয়ে দিতেন, কোনো রকম কনভারসেশনে যাওয়ার চেষ্টা করতেন না। ওনার ভয় ছিল আমি কথা বললেই ঝগড়া শুরু হবে, অশান্তি শুরু হবে, হয়তো আমাকে আবার মার, কারণ ওনার গায়ে তো হাত তুলতেন। তো এই জিনিসটা ওনাদের ফ্যামিলিতে না এই ব্যাপারটা শুরু হলো নিখিল বাবুর দিক থেকে। এবার যেটা শুরু হলো, রিঙ্কি ভায়োলেন্ট হওয়া শুরু করলো, বাচ্চাটা। এবার আগেই বলেছিলাম রিঙ্কি বারবার বাড়ির বাইরে বেরিয়ে যেত, এবার বাড়ির বাইরে বারবার বেরিয়ে গেলে মা বাবা বকা দেবে। এবার যখন প্রিয়াঙ্কা দেবী বকা দিতেন, আগে হয়তো বলতো না বেরোতে দাও না, কেন এরকম করছো, যেরকম বাচ্চারা করে বা জেদ করে। এই যে জেদটা খুব ভায়োলেন্ট হওয়া ওর দিক থেকে শুরু হলো, আমি যাবই, বা মানে মাকে আক্রমণ করা, খিমচে দেওয়া, কামড়ে দেওয়া, এই ব্যাপারগুলো ওর মধ্যে দেখা দিতে শুরু করলো। এবার ও যখন চিৎকার করছে, মানে জেদ করছে আমি বাইরে যাব বলে, তখন ও খুব মানে বিশ্রীভাবে চিৎকার করছে, মানে খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা। তো এই ব্যাপারগুলো শুরু হলো। এবার এই জিনিসটা তো শুনে মনে হতে পারে এই যে ভায়োলেন্ট হওয়ার যে ব্যাপারটা বা রেঞ্জটা হয়তো একটু কম, কিন্তু এটা পুরোপুরি ভুল। কেন এবার বলছি। নিখিলবাবু যখন ভায়োলেন্ট হয়ে যেতেন তখন তো তার একরকম রূপ থাকতো, অন্য সময় না উনি খুব ঝিমিয়ে থাকতেন। কেন, মানে ওনার মানে ওনাকে দেখে মনে হতো ওনার ভেতরে কোনো রকম এনার্জি নেই, উনি মানে ভেতর থেকে পুরোপুরি খালি, আর অতিরিক্ত শান্ত হয়ে থাকতেন। এমনিতে উনি শান্তশিষ্ট সরল মানুষ ছিলেন, বাট নর্মাল কথাবার্তা বলতেন, বাট অন্য সময় উনি না একদম পুরো সাইলেন্ট হয়ে চুপ করে বসে থাকতেন। এটা ওনার নেচারে ছিল না। উনি নর্মালি স্ত্রীর সাথে কথা বলতেন, রিঙ্কির সাথে কথা বলতেন, এরকম ব্যাপারগুলো থাকতো, বাট উনি ওই ঝিমিয়ে থাকতেন। একদিন কি হয়েছে, রাত্রিবেলা রিঙ্কির মা শুয়ে রয়েছে পাশাপাশি, মানে অনেক সময় হয় না এমনি ঘুমোচ্ছে না, জাস্ট রেস্ট করছে আর কি, সেরকম রিঙ্কি আর রিঙ্কির মা পাশাপাশি শুয়ে রয়েছে। আর নিখিলবাবু ওরকম জানলার কাছে একটা চেয়ারে চুপচাপ বসে রয়েছেন, ওরকম সাইলেন্টভাবে, মানে ওনার মধ্যে যেন কোনো এনার্জি নেই, এরকম অ্যাজ ইফ প্রায় একটা পুতুলের মতন উনি চুপচাপ বসে রয়েছেন। সেই সময় এবার রিঙ্কির একটা স্বভাব বলি, এবার বাচ্চারা অনেক সময় হয় কি মা বাবা ঘুমিয়ে থাকলে না তাকে একটু বিরক্ত করে, অনেক সময় একটু আদরও করে। এবার রিঙ্কির এই স্বভাবটা ছিল, ও কী করতো, মানে বাবা বা মা যখন হয়তো দেখতো যে পাশে ঘুমোচ্ছে, ও গিয়ে মায়ের মাথায় একটু হাতটা বুলিয়ে দিল, অনেক সময় গালে গাল লাগিয়ে শুয়ে থাকতো, আদর করতো, এই জিনিসটাও করতো আগে থেকেই। তা উনি দেখলেন রিঙ্কি উঠলো পাশ থেকে, মানে মায়ের পাশ থেকে উঠে
ওর ওর মায়ের মুখের সামনে একেবারে মুখ নিয়ে নাকটা ঠেকিয়ে রয়েছে। এবার এটা ও প্রায় করে, তো সেই জিনিসটাতে কিছু ব্যাপার নেই। ও গালে গাল ঠেকালো, যেরকম আগে ঠেকাতো, গালে গাল ঠেকালো। এবার হাত দিয়ে মুখের মধ্যে মানে কাইন্ড অফ আদর করছে, এরকম হাতটা বোলাচ্ছে। বোলাতে বোলাতে আমার বলতে অদ্ভুত লাগছে, ওইটুকুনি বাচ্চা মেয়ে মায়ের মুখে হাত বোলাচ্ছে, চোখের ওপর হাত বোলাচ্ছিল। এবার হয় অনেক সময় করে। এবার ওনার মানে প্রিয়াঙ্কা দেবী যে, উনি হয়তো জেগেও ছিলেন, ওই বাচ্চা আদর করছে, উনি হয়তো ওই জিনিসটাকে এনজয় করছেন, ভালো লাগছে, ওনার চুপচাপ শুয়ে রয়েছে। ওর মায়ের চোখের মধ্যে এইভাবে হাতটা ঢুকিয়ে দিল, আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে চোখটাকে একটানে বের করে দিয়ে। কি বলছিস? ইয়েস, এটা উনি চোখের সামনে দেখছেন নিখিলবাবু। আর ওর মা তো তারস্বরে চিৎকার করছে, অবভিয়াসলি, মানে চোখ উপড়ে নিয়েছে বাচ্চাটা, রিঙ্কি, ছোট্ট মেয়ে, আর অত শান্ত একটা মেয়ে ছিল, ইনোসেন্ট একটা মেয়ে। মায়ের চোখের মধ্যে হাত দিয়ে চোখ উপড়ে নিয়ে এসছে। এবং এখানে শেষ নয়, এখানে শেষ হলে হয়তো তাও একটা ব্যাপার ছিল, আমি জানি না, এটা প্রচণ্ড ক্রিপি ব্যাপার। স্টিল নিখিলবাবু দেখলেন চোখটা তুলে নিয়ে এলো, ওর মা চিৎকার করছে, চিৎকার করে উঠে বসেছে। আর রিঙ্কি ওই যে আইবলটা ওর হাতে ছিল, মায়ের আইবলটা, টফির মতো টুক করে মুখে ফেলে। প্রচন্ড ক্রিপি, এটা মারাত্মক। আমি যখন শুনেছিলাম না, আমি অনেকক্ষণ আউট অফ নোওয়্যার। আচ্ছা, ও তো আদর করছিল ওর, এটা আগেই করতো আর কি। এবার সেই কারণে উনি আগে থেকে কনসার্ন হননি যে ও কিছু একটা করতে চলেছে বা কিছু। এই জিনিসটা হওয়ার পর ওর মা তো চিৎকার করছে তারস্বরে। আর ওর মেয়েকে দেখে, ওর মেয়ে জিনিসটা খেয়ে নেওয়ার পর অদ্ভুত দৃষ্টিতে নিখিলবাবুর দিকে তাকিয়ে আছে, যেন ও বলতে চাইছে, মানে এক্সপ্রেশনটা এরকম, মানে দেখলে তো আমি কি করতে পারি, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে ওর দিকে তাকিয়েছিল। এবং রিঙ্কি কিন্তু চোখে দেখতে পায় না, সেই কারণে ও চোখে চোখ কিন্তু রাখতে পারে না। ওই প্রথম উনি দেখলেন রিঙ্কি ওর বাবার দিকে চোখে চোখ রেখে ওই এক্সপ্রেশনটা দিচ্ছে। এই জিনিসটা কাঁপছে ভাই, প্রচন্ড ক্রিপি। তো এই জিনিসটা উনি যখন দেখলেন, তখন না ওনার মধ্যে যে চেঞ্জেসগুলো এসেছিল, নিখিলবাবুর কথা বলছি, এই যে ভায়োলেন্ট হয়ে যেতেন উনি, এবার উনি না নিজেও কোথাও একটা বুঝতে পারতেন যে ওনার মধ্যে চেঞ্জেস আসছে, উনি কিছু একটা ভুল করছে। তো উনি না মাঝে মাঝে যখন স্বাভাবিক থাকতেন, তখন না উনি খুব সরি ফিল করতেন, সে কারণেই উনি চুপচাপ থাকতেন। এই জিনিসটা হওয়ার পর ওনার না হঠাৎ করে সম্বিত ফিরে এলো যে মানে এমন কিছু আমার ঘরের মধ্যে চলছে যেটা খুব 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 খারাপ। এবার তখন ওরা এমার্জেন্সি যা করার দরকার ওর মায়ের চিকিৎসার জন্য সবাইকে ডাকা হলো, মানে আশেপাশে হেল্প করার জন্য ডাকা হলো। তো সেইটা আমি আর এলাবোরেট করে কিছু বলছি না। তো পুলিশ কেসও তো হবে, আই গেস। পুলিশ কেস কিভাবে হবে, বাচ্চা করেছে তো, এটা অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখা হবে। তো এই জিনিসটা হলো, ওর মা হসপিটালে ভর্তি, রিঙ্কি রয়েছে ঘরে ওর বাবার সঙ্গে। এবার সেই সময় এই ধরনের জিনিসপত্র কিন্তু চলছেই, দুজনের মধ্যে অশান্তি হচ্ছে। আর রিঙ্কি আরও মানে দিন দিন আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করবার চেষ্টা করছে, বারবার এই জিনিসটা করছে। তো এর মধ্যে এই জিনিসগুলো আর আমি মানে খুব বেশি রিপিট করছি না, এই জিনিসগুলো কিন্তু চলছিল। এবার একটা টাইমে ওর মার তো একটা চোখ নষ্ট হয়ে গেল পুরোপুরি। ওর মা যখন বাড়িতে এলো, ওর মা তো খুব মানে কী বলবো, শকড হয়ে গেছে না। যত না উনি চোট পেয়েছেন ফিজিক্যালি, তার থেকেও বেশি চোট পেয়েছেন উনি মেন্টালি। যে ওনার মেয়ে, এইটুকুনি একটা মেয়ে, এত ইনোসেন্ট একটা ভালো মেয়ে, সে আমার চোখ খুবলে খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো উনি যখন এলেন, অবভিয়াসলি উনি ওনার মেয়ের থেকে না দূরত্ব বজায় রাখছেন, ভয়। আর বলেও দিয়েছিল সবাই যে তুমি মেয়ের কাছে যাবে না, হয়তো ওর মাথায় কিছু সমস্যা হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস যেটা হলো, এই যে ওর সাইকোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আসা শুরু হয়েছিল রিঙ্কির মধ্যে, এর জন্য একজনের সাহায্য উনি নিয়েছিলেন, মানে নিখিলবাবু। কার সাহায্য নিয়েছিলেন, মানে ওনার তো খুব বেশি জানাশোনা নেই, একজন কি বলবো মধ্যবিত্ত ঘরের, নিম্ন মধ্যবিত্ত ঘরের একজন মানুষ, একজন গেটকিপারের উনি কাজ করেন, খুব বেশি ওনার চেনা পরিচিতি নেই। তো ওনার বাড়িতে এই যে প্রবলেমসগুলো চলছিল, উনি জানিয়েছিলেন ওনার অফিসেই, মানে আমি যেই অফিসেই কাজ করতাম, সেই অফিসে যেই ব্রাঞ্চে উনি গেটকিপার ছিলেন, সেখানকার যিনি ম্যানেজার তাকে বলেছিলেন, কারণ উনি অনেকদিন ছুটি নিয়েছিলেন এইসব অশান্তির জন্য। তারপরে ওর মায়ের যে কেসটা হলো, এটার পর অনেকদিন উনি ছুটি নিয়েছিলেন।
তো উনি প্রায় মানে ফোন করে খোঁজ টোজ নিতেন। ইতিমধ্যে লকডাউন পড়ে গেছে, এই যে চোখের ব্যাপারটা হলো এরপরে কিন্তু লকডাউন পড়ে গেল হুট করে। তো লকডাউনের এই টাইমটার আগে, ঠিক আগে বিষয়, যখন উনি ছুটিটা নিয়েছিলেন তখন উনি এই ম্যানেজারকে শেয়ার করেছিলেন যে দেখুন আমার বাড়িতে এই ঘটনা ঘটছে, যে কারণে আমি আসতে পারছি না, আমাকে কামাই করতে হচ্ছে। তো তারপরে উনি বললেন কি, মানে যেই ম্যানেজার যিনি ছিলেন, তো তিনি সাজেস্ট করলেন কি একজন সাইকোলজিস্টকে দেখাতে, অবভিয়াসলি, যিনি চাইল্ড সাইকোলজি ভালো বুঝতে পারে, তার সঙ্গে রিঙ্কির একটুখানি মানে কি বলবো কনভারসেশন করার, তাহলে উনি বুঝতে পারবেন, যে ডায়াগনোসিস করতে পারবেন কি অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে। তো উনি কি করলেন যে ঠিক আছে, মানে লকডাউন তো পড়ে গেছে, তাহলে একটা কাজ করি, আমি ওনাকে নিয়ে চলে আসি, আমার গাড়ি আছে, আমি গাড়িতে করে ডক্টরকে নিয়ে চলে আসি। ম্যানেজার উনি ওনার পরিচিত যিনি সাইকোলজিস্ট ছিলেন তাকে নিয়ে এসছে রিঙ্কিকে দেখাবে বলে। এবার রিঙ্কির মা ততদিনই তো চলে এসছে হসপিটাল থেকে। এবার উনি তখন আর কি রিঙ্কির সঙ্গে অবভিয়াসলি থাকতেন না, অন্য আরেকটা ঘরে ওনাকে সেপারেটলি রাখা হয়েছিল, উনি বিশ্রাম করতেন। তো ব্যাপারটা কি হয়েছিল, রিঙ্কি বসে আছে খাটে, মানে ওরা যখন এসছে সেই ঘটনা বলছি, রিঙ্কি বসে আছে খাটে, রিঙ্কির পেছন দিকে দেওয়াল, এবং রিঙ্কির অপোজিটে চেয়ারে বসে রয়েছে ডাক্তারের পেছনে দাঁড়িয়ে রয়েছে নিখিলবাবু এবং ম্যানেজার। ওনারা যখন কথা বলছেন, রিঙ্কি চুপ, মাথা নিচু করে কথা বলছে, উত্তর হয়তো দিচ্ছে কি দিচ্ছে না সেটা অতটা আমি ডিটেল জানি না, হয়তো উনি কোয়েশ্চেন করছেন, অ্যান্সার দিচ্ছে, ও চুপচাপ বসে রয়েছিল এভাবে। কারেন্ট চলে গেল, হুট করে কারেন্ট চলে গেল, মোমবাতি জ্বালানো হলো, মোমবাতি বা হারিকেন যাই হোক না কেন সেটা জ্বালানো হলো, তখনও কিন্তু চলছে কনভারসেশন, ডক্টর তখনও কথা বলছেন। লকডাউন সবে পড়েছে, এটা সবে পড়েছে। তো এই জিনিসটা যখন হচ্ছে, কথা বলছে, একটা সময় ডক্টর জিজ্ঞেস করলো যে তুমি কার সঙ্গে কথা বলো, এটা জিজ্ঞেস করেছে। তারপর জিজ্ঞেস করছে এই বাড়িটা কার, তুমি যে বলছো এই বাড়িতে আমাদের অমুকজন থাকতে দিয়েছে, এ বাড়িটা কার। রিঙ্কি কোনো কথা বলছে না, চুপ করে মানে মাথাটাকে নিচু করে বসে রয়েছে। বারবার এই কোয়েশ্চেনটা যখন করছে তখন রিঙ্কি বলছে দেখবে বলছে তুমি তাকে দেখাতে পারবে যার এই বাড়িটা। এবার রিঙ্কি নাকি একবার চোখটা তুলে আবারও একজন দৃষ্টিহীন বাচ্চা ডাক্তারের সঙ্গে আই কন্ট্যাক্ট করলো, জাস্ট ফর আ সেকেন্ড। এবার ওটা কোইন্সিডেন্টালও হতে পারে, বাট এখানে একটা বাট আছে। কেন? ও চোখ মানে আই কন্ট্যাক্ট করলো, আবার চোখটা নামিয়ে নিল। এবার ডক্টর, নিখিলবাবু এবং ম্যানেজার, তিনটে মানুষ একসাথে দেখছে। আমি কি বললাম, কারেন্ট চলে গিয়েছিল এবং ঘরে একটা বাতি জ্বলছে, মোমবাতি ওর হারিকেন কিছু একটা। এবার রিঙ্কির যে ছায়াটা ওর পেছনের দেওয়ালে পড়েছে। এবার তিনজনই দেখতে পাচ্ছে সামনের দিক থেকে রিঙ্কির যে ছায়াটা পড়ছিল আগে থেকে, তার পেছন থেকে আরেকটা ছায়া উঠছে, বড় হচ্ছে জিনিসটা। আচ্ছা, প্রথমে ওদের মনে হয়েছিল রিঙ্কির ছায়াটাই বড় হচ্ছে কোনো কারণে, কারণ ওই আগুনটা কাঁপছে, অনেক সময় বড় ছোট হয়, ওনারা ফার্স্টে তাই মনে করছেন। বাট ওনারা লক্ষ্য করলেন রিঙ্কির পেছন থেকে কালো মতো কিছু একটা, প্রথমে ওনারা ভেবেছিলেন ছায়া, বাট ইট ওয়াজ নট ছায়া, কালো মতো কিছু একটা উঠছে এবং আস্তে আস্তে জিনিসটা বড় হচ্ছে, এবং বড় হয়ে একটা মানে খুব কি বলবো মাস্কুলার কোনো একটা মানুষের মতন একটা অবয়ব নিল, এবং একটা অদ্ভুত আওয়াজ ওরা তিনজনে শুনতে পেল, মানে একটা গড় গড় করতে থাকে, মানে কোনো হিংস্র পশু বা কুকুর টাইপের যে একটা টাইপের একটা আওয়াজ করে, গ্রাউলিং সাউন্ড, ওরা তিনজনেই শুনতে পেয়েছে। ছায়াটাকে বড় হতেও দেখেছে, ছায়াটা আস্তে আস্তে বড় হচ্ছে আর ওই জিনিসটা ওরা শুনতে পাচ্ছে। এই জিনিসটা যখন ওরা শুনলো বা এক্সপিরিয়েন্স করলো, ঠিক তখন আরেকবার রিঙ্কি ওদের তিনজনের দিকে আই কন্ট্যাক্ট করলো এবং বলল দেখলে। ওকে, খুব ক্রিপি এই ব্যাপারটা। আমি যখন শুনেছিলাম আর প্রচণ্ড ক্রিপি লেগেছিল। এই জিনিসটা হওয়ার পর ওর ডাক্তার তো চেয়ার ফেলে উঠে গেছে ওই জিনিসটা চোখের সামনে দেখে। উঠে উনি বাড়ির বাইরে চলে এসছেন, ম্যানেজারকে বলছে আমি এখানে থাকবো না। ওর ম্যানেজারও তো ফেটে গেছে, ওনারও বলছে না ঠিক আছে চলো বেরিয়ে যাই এখান থেকে। ওনারা আর কোনো কথাই বলেননি নিখিলবাবুর সঙ্গে, ওনারা গাড়ি নিয়ে দে দৌড়, আর ওখানে থাকেইনি। এবার নিখিলবাবু জিনিসটা দেখেছে,
এবার উনি যে মেয়ের কাছে যাবেন, তাকে কিছু একটা বলবেন, ওনার নিজের সেই সাহস হচ্ছে না। উনি মেয়েকে ঘরে বন্ধ করে উনি বাইরে বসে রয়েছেন।